বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ভোট কখন হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। তবে সংস্কারও গুরুত্বপূর্ণ। জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের আলোচনায় এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার হওয়া উচিত, তবে তা হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে। রাখাইনে করিডোর দেয়ার চাইতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের সময় যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের চাপ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে জামাত। বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হওয়া উচিত এমন প্রশ্ন করা হয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে। তিনি বলেন, তারা চান আন্তর্জাতিক মানের নির্বাচন, তবে সময় নিয়ে চাপ দেবে না ইইউ। দেখুন, বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করব, তবে কখন তা অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো পক্ষকেই আমরা চাপ দেব না। এ সময় রাষ্ট্রদূত কথা বলেন জুলাই গণহত্যা নিয়েও। তিনি বলেন, ওই হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে একটি সরকারের পতন হয়েছে, তবে ওই আন্দোলন দমাতে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, তবে তা যেন আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই। রাষ্ট্রদূত বলেন, রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর দেওয়ার যে আলোচনা উঠেছে সেটা পর্যবেক্ষণ করছে ইইউ। এই মুহূর্তে জাতিসংঘের পক্ষে এটা বাস্তবায়ন কঠিন, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের ফেরত পাঠানো। রাখাইনে করিডোর নিয়ে আলোচনার বিষয়টি আমাদের নজরে এসেছে। জাতিসংঘ হয়তো রোহিঙ্গাদের মানবিক সহায়তা করতে চায়। আমার মনে হয় করিডোরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা কোথায় ভালো থাকবে সেই বিষয়টিতে গুরুত্ব দেয়া। তিনি বলেন, নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে বিতর্ক হচ্ছে। বাংলাদেশের বাস্তবতার নিরিখে এটার সমাধান হওয়া উচিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এবার আর রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি তুলে ধরে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশনা দেন তিনি। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। সুতরাং আমার তো অ্যাডভান্টেজটা আছে। কমিশনের সদস্যদের মতামতের ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। স্থানীয় সরকার ভার্সাস এটা, এই ডিবেটটা আগেও ছিল পলিটিক্যাল লেভেলে, এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলো কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই, ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে, ওপেনের ভিত্তিতে নিয়ে নেই। 5 জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি,
সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গেও কথা বলেন সিইসি। আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। অনুষ্ঠানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারদের হাসপাতালে উপস্থিতি, জেনেরিক ওষুধের দাম কমানো এবং 20% অতি দরিদ্র মানুষকে সরকারি বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান কমিশন প্রধান। এ সময় হাসপাতালে ডাক্তারদের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাক্ষাৎ বন্ধ করারও সুপারিশ করা হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। পরে ব্রিফিং করে কমিশন। এ সময় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারদের সেবাদান, রিপ্রেজেন্টেটিভদের মেডিকেলে প্রবেশ ও ডাক্তারদের উপহার প্রদান নিষিদ্ধ করা, বেসরকারি হাসপাতালে সেবা ও টেস্টের মূল্য নির্ধারণ করে দেওয়ার সুপারিশের কথা জানানো হয়। ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এছাড়া অতি দরিদ্র 20% রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান, রোগীদের অভিযোগ নিষ্পত্তি করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা এবং 90 দিনের মধ্যে তা নিষ্পত্তি করা, সহিংসতা রোধে মেডিকেল পুলিশ গঠনেরও সুপারিশ করা হয়। সংবিধান সংশোধন, এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করতে স্বাস্থ্য কমিশন আইন, হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন সহ 7টি আইন করারও প্রস্তাব করা হয়েছে। কম মূল্যে ওষুধ পেতে ক্যান্সার সহ অত্যাবশ্যকীয় কিছু ওষুধের উপর থেকে ভ্যাট প্রত্যাহার, স্বাস্থ্য খাতের জিডিপির 5% ও বাজেটের 15% বরাদ্দ দেয়া এবং এখন থেকে 25% জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা, 5 বছরের মধ্যে 100% উন্নতি করারও সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন সদস্যরা। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন। প্রত্যেকের এনআইডি থাকতে হবে, তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত ক্যাডারে রূপান্তরের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য খাতে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনের প্রয়োজনীয়তার কথা জানান কমিশন সদস্যরা। একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে, দেশের বাইরে এন্টাইটেল না। এখন আইনের প্রয়োগ ঠিক মতো হলেই হলো। যে দেশের প্রেসিডেন্ট চেক আপ করতে শুধু বাইরে দেয় না, ওইটা আবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করে দেয়। শুধু এই ব্যাপারে আপনারা কথাটা তুলবেন। সংস্কার কমিশনের সুপারিশে মানহীন মেডিকেল কলেজ বন্ধ, জেলা পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালু করা, হটলাইন হেলথ কার্ড তৈরি করার প্রস্তাব করা হয়েছে। দেশের 8000 মানুষের মধ্যে জরিপ পরিচালনা করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও মতবিনিময় করে স্বাস্থ্য খাতের সমস্যা ও সমাধানে এসব সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন খালেদা জিয়া। সাথে থাকবেন 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান ও শর্মিলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসকরা, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর 1:30টায় বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। এ সময় প্রিয় নেত্রীকে বিদায় জানাতে লন্ডনের বিভিন্ন সড়কে অবস্থান নেবেন হাজারো নেতাকর্মী। বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে
প্রস্তুতি ছিল। আমাদের নেত্রী সেই রেসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী এবং মুসলিম উম্মার কাছে দোয়া চেয়েছেন। ইতোমধ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার সবকিছু অবহিত হয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডন সময় 4:10 হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে। দোহায় ঘণ্টাখানেক যাত্রা বিরতির পর মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দেশে দলীয় প্রধানকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের মহাসচিব জানান, খালেদা জিয়াকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নেতাকর্মী সমর্থকরা। তবে SSC পরীক্ষা থাকায় রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করতে নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এদিকে পরিচ্ছন্নতা শেষে পুরোপুরি প্রস্তুত বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে মঙ্গলবার অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারেন হজ যাত্রী, SSC পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প সড়ক ব্যবহার সহ 10 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সড়কে অবস্থান না করে ফুটপাথে থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্দেশনায় আরও বলা হয়, অতিরিক্ত যানজট এড়াতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল। সব আন্তনগর ট্রেন টঙ্গী এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে 2 মিনিট করে থামবে। ডিএমপির অনুরোধে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ সেনানিবাসের ভেতরের সড়কে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন গমনাগমনের অনুমতি দিয়েছে।